দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রক্তনালী ব্লক ও পায়ের রোগ সহজভাবে জানা। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শান্তনু কুমার ঘোষ, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। প্রিয়াঙ্কা, আপনাকেও স্বাগতম। আমাদের এই সময় আমরা তো স্যার বিভিন্নভাবে হার্টের ব্লক এবং অন্যান্য ব্লক সম্পর্কে শুনে থাকি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, শরীরের অন্য কোনো অঙ্গে কি ব্লক হতে পারে? মূলত যেখানে রক্তনালী আছে কিংবা যেখানে কোনো একটা নালী আছে সেখানেই ব্লক হতে পারে। তো আমাদের হার্টের ভেতরে যেমন রক্তনালী আছে ব্লক হয়, সেরকম আমাদের ব্রেইনে, আমাদের পেটের ভেতরে রক্তনালী, দুই হাত কিংবা দুই পা, এমনকি খাদ্যনালীর ভেতরে যে রক্তনালীগুলো আছে সেগুলোতেও ব্লক হতে পারে। তো বিশেষ করে যে মানে ব্লক তো হার্টে ব্লক হচ্ছে খাদ্যনালী বা পেটে আমাদের হার্টে ব্লক হচ্ছে, পায়ের নালীতে ব্লক সম্পর্কে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই। যারা আমাদের কাছে পায়ের রক্তনালীর ব্লকটা খুব কমন, বিশেষ করে যারা বিভিন্ন রকম নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে পায়ের রক্তনালীর ব্লকটা অনেক কমনলি দেখা যায়। এখানে হার্ট থেকে যেটা মূল রক্তনালী বের হয়ে পেটের দিকে গেছে এবং পেট থেকে দুই ভাগ হয়ে পায়ের দিকে চলে গেছে, অর্থাৎ অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং সেখান থেকে আইলিয়াক আর্টারি, তারপরে ফিমোরাল আর্টারি হয়ে হাঁটু হয়ে নিচের দিকে পায়ের পাতা পর্যন্ত চলে গেছে। তো এই রক্তনালীর প্রতিটা লেভেলেই ব্লক হতে পারে। আবার ঠিক একইভাবে রক্তটা ধমনী দিয়ে যাচ্ছে, আর্টারি দিয়ে ফিরে আসছে শিরা দিয়ে, সেই শিরার ভেতরেও ব্লক হতে পারে। তো রক্তনালীর সেটা ধমনী হোক বা শিরা, উভয় ক্ষেত্রেই আমরা ব্লক পেতে পারি। এক্ষেত্রে যে এই যদি ব্লক হয় তাহলে সেক্ষেত্রে কি কি লক্ষণ আমরা দেখতে পাবো, প্রধান লক্ষণগুলো, বা আপনার কি কি কারণে আপনার এই ব্লকগুলো হতে পারে? আচ্ছা, প্রথমেই আসি কারণগুলোর কথা। যদি ধমনীর ব্লকের কথা আমরা চিন্তা করে থাকি যে আর্টারিতে কেন ব্লক হচ্ছে, তার প্রথম যে কারণটা আসবে সেটা হলো ধূমপান। ধূমপান ছাড়াও যাদের শরীরে ডায়াবেটিস আছে, যাদের হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ, তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কিংবা যাদের হার্টের কোনো সমস্যা আছে, হার্ট ডিজিজ, যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের শরীরের ওজন অনেক বেশি, যারা ঠিকমতো হাঁটাচলা করেন না এবং অনিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রেও এই রোগ হতে পারে। শিরার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে যাদের বেশিরভাগ ক্ষেত্রেই শিরার যে ব্লক, অর্থাৎ যেটাকে ডিপ ভেইন থ্রোম্বোসিস মূলত বলা হয়, সেইটা এসে থাকে যদি ওভার ওয়েট হয় এবং তিনি দীর্ঘ সময় জার্নি করছেন, একভাবে বসে অথবা একভাবে শুয়ে আছেন, যাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত কিংবা পায়ে প্লাস্টার করা আছে, সেই সমস্ত রোগীদের ডিপ ভেইন থ্রোম্বোসিস হতে পারে। মহিলাদের বিশেষ করে প্রেগন্যান্সির সময়ে অথবা যারা হরমোন জাতীয় ওষুধ খেয়ে থাকেন, তাদেরও ডিভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আরও একটু জানতে চাইবো যে ধূমপানের বিষয়টা যখন চলে আসলো, তো ধূমপান কিভাবে এই পায়ের রক্তনালী ব্লকের ঝুঁকিটা বাড়াচ্ছে? আমরা সবাই জানি যে ধূমপানের কারণে আমাদের শরীরে নিকোটিনের মাত্রা বেড়ে যায়। রক্তে আমি যখন ধূমপান করছি তখন আমার রক্তের ভেতরে নিকোটিন এবং কার্বন মনোঅক্সাইডের লেভেল এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলোর মাত্রা অনেক বেড়ে যায়, এবং এগুলো রক্তনালীর ভেতরের যে দেয়াল, সেই দেয়ালের মধ্যে এক ধরনের প্রদাহ সৃষ্টি করে এবং যার কারণে সেখানে রক্তনালীর দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে সেইখানে আমাদের অন্যান্য যে রক্তের যে জিনিসগুলো থাকে, যেমন লিপিড, অর্থাৎ এলডিএল, যেটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে বলা হয়, ব্যাড কোলেস্টেরল, সেইটা এখানে একটা আস্তর করে ফেলে, এখানে একটা রিয়াকশান করে, ফলে আমাদের রক্তের অনুচক্রিকা সেখানে জমে যায়। আলটিমেটলি এইভাবেই ধূমপান রক্তনালীর ভেতরে একটা ব্লক সৃষ্টি করতে পারে। এটাকে আমরা বলে থাকি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। এই প্লেকটা মূলত তৈরি হয় এই মানে ধূমপান, এবং সাথে যদি তার রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে তাহলে সেটা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় এই সম্ভাবনাটাকে।
তাহলে আপনার সাথে যদি আমি বলতে চাই যারা যারা ধূমপান করছেন তাহলে সেই ক্ষেত্রে ধূমপায়ী ব্যক্তিদের পায়ের যে ব্লকটা হচ্ছে রক্তনালীতে সেই ব্লকটার পরিমাণটা বেশি হতে পারে ধূমপায়ীদের ক্ষেত্রে। ধূমপায়ীদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক বেশি। আমি পরবর্তীতে জানতে চাইছি যে ধূমপায়ীদের জন্য তো এটাই হচ্ছেই রক্তের ব্লক। তো যদি ডায়াবেটিক কোনো রোগী থাকেন তাদের ক্ষেত্রে কি এই রক্তনালী যে রক্তনালীটা ব্লক হচ্ছে তাদের জন্য কি এটা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বা এদের জন্য কি প্রবণতাটা বেশি থাকছে কিনা? ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটা জিনিস হলো যে তাদের অনুভূতি কমে যায় এবং অনুভূতি কমে যাওয়ার কারণে তাদের যেটা পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, নিউরোপ্যাথি হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি পায়ে কোনো আঘাত পান সেটা হয়তো উনি বুঝতে পারেন না। ঠিক একইভাবে পায়ের ভেতরে রক্তনালীর ব্লকের যে সিমটমগুলো সেই সিমটমগুলো ওনারা সঠিক সময়ে বুঝতে পারেন না, যার কারণে আর্লি ট্রিটমেন্ট করা যায় না। এছাড়াও ডায়াবেটিসের কারণেও মানে রক্তের শর্করার মাত্রা বেশি থাকার কারণেও রক্তনালীর ভেতরে এই চর্বি জমার প্রবণতা বেড়ে যায় এবং বিশেষ করে হাঁটুর নিচের যে রক্তনালী, অর্থাৎ এটাকে আমরা বলি টিবিয়াল আর্টারি, সেই টিবিয়াল আর্টারির ভেতরে রক্তনালীর দেয়ালটা মোটা হয় এবং ভেতরের নালীটাও সরু হয়ে যায় এবং তাদের এভাবেই তাদের ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি অথবা আমরা আরেকটা বলে থাকি মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, সেটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি সেই সাথে যদি জানতে চাই যে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল এই দুটি কোনোভাবে কি প্রভাব ফেলবে কিনা ব্লকের ক্ষেত্রে? আসলে একটার সাথে আরেকটা সম্পর্কিত। যে কোনো, যদি আমি হার্ট ডিজিজের কথা চিন্তা করি অথবা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের কথা চিন্তা করি, উভয় ক্ষেত্রেই কিন্তু এক নম্বরে আসবে হচ্ছে ধূমপান, তারপরে আসবে ডায়াবেটিস, হাইপারটেনশন, রক্তের চর্বি অর্থাৎ কোলেস্টেরলের লেভেল বেশি। সো একটি আরেকটার সাথে জড়িত এবং বিশেষ করে যাদের হাইপারটেনশন আছে তাদের রক্তনালীর দেয়ালের উপরে অতিরিক্ত চাপ দেয়। রক্তটা যখন যাচ্ছে তখন সাইডের ওয়ালের উপরে অনেক বেশি পরিমাণে চাপ দেয় এবং সেই যে স্ট্রেচিংটা হয় সেই স্ট্রেচিংয়ের জন্যও রক্তনালীর দেয়ালের মধ্যে এক ধরনের ক্র্যাক সৃষ্টি হয় এবং আলটিমেট মেকানিজম ওই একই, যে সেখানে যেটা এলডিএল সেইটা জমা হবে, তারপরে সেখানে অনুচক্রিকা আসবে এবং আলটিমেটলি এইভাবে প্লেক তৈরি হবে। ধন্যবাদ। আমি এই ক্ষেত্রে যদি কারো পায়ের রক্তনালী ব্লক হয় সেক্ষেত্রে কি রোগী আপনার কাছে পায়ে ব্যথার কোনো উপশম নিয়ে যাচ্ছে কিনা? আমাদের কাছে রুগীরা এসে থাকেন, তাদের প্রধান যে কমপ্লেইনটা থাকে সেটা হচ্ছে হাঁটার সময় পায়ে ব্যথা তৈরি হয়, বিশেষ করে কাফ মাসল এবং থাইয়ের যে মাংসপেশি, এই দুই জায়গায় মাংসপেশিতে ব্যথা সৃষ্টি হয় এবং যখন উনি কিছু দূর হাঁটার পরে ব্যথার কারণে ওনাকে থেমে যেতে হচ্ছে, থেমে একটু বিশ্রাম নিলে আস্তে আস্তে ব্যথাটা কমে যাচ্ছে, তখন উনি আবার হাঁটতে পারছেন। এটাকে আমরা বলে থাকি ক্লাউডিকেশন। ক্লাউডিকেশনটা মূলত রক্তনালীর জন্য হতে পারে। আরেকটা সেকেন্ড রোগ আছে, মেরুদণ্ডের হাড়ের যদি কোনো ক্ষয় থাকে, যদি নার্ভের চাপ থাকে, সেখানেও একটা এই ধরনের সিমটম থাকবে, সেটা হলো নিউরোজেনিক ক্লাউডিকেশন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগী আরও অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসেন, যখন কমপ্লিকেশন হয়ে যায় সেই সময় আসেন। প্রথম দিকে অনেকে হয়তো আসেনি না। ঠিক এই জায়গাটাতেই আমার প্রশ্নটি যে আমরা প্রথম যখন প্রাথমিক কোনো সমস্যা বা লক্ষণ দেখা দেয় রোগী সাধারণত তখন আসেন না। তো রোগী যখন অ্যাডভান্স স্টেজে গিয়ে আমাদের কাছে আসছে বা দেখানোর জন্য আসছে তখন সেখানে সেই মুহূর্তে কি কি লক্ষণগুলো আপনি দেখেন বা কোন কোন লক্ষণগুলো আপনি এই পর্যন্ত অবজার্ভ করেছেন? বেশিরভাগ ক্ষেত্রেই রোগী আমাদের কাছে আসেন যখন একদম কমপ্লিকেশন তৈরি হয়ে যায়, অর্থাৎ দেয়ালে পিঠ থেকে যায়। হঠাৎ করে রুগী দেখলেন যে অনেক দিন থেকেই তার পায়ের আঙ্গুলগুলো ঠান্ডা থাকছিল, একটা সময় সেটা কালো হয়ে গেল, কালো হয়ে শক্ত হয়ে যাচ্ছে কিংবা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ড্রাই গ্যাংগ্রিন। এটা নিয়ে আসতে পারেন। অনেক ক্ষেত্রেই আছে যে রুগীর হয়তো পায়ে ব্যথা ছিল, উনি খুব একটা এটা পাত্তা দেননি, কোনো একদিন উনি হোঁচট খেলেন, আঘাত খেলেন কিংবা পায়ের উপরে কিছু একটা পরে কেটে গেল, তারপরে দেখা গেল যে তার সেই ক্ষতটা আর শুকাচ্ছে না। তখন রোগীরা যখন শুকাচ্ছে না তখন ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমাদের কাছে আসেন। আর এই ক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? প্রথম জটিলতা তো যে একটা গ্যাংগ্রিন হয়ে কোনো, প্রথমত আঙ্গুল কিংবা পায়ের পাতা গোড়ালি হয়ে আস্তে আস্তে উপরের দিকে সেই গ্যাংগ্রিনটা উঠে যেতে পারে এবং মূলত যেটা হবে যে তার সে অঙ্গহানি।
ঠিক এই জায়গাটাতেই আমি আসতে চাচ্ছিলাম যে গ্যাংগ্রিনের যে বিষয়টি সমসাময়িক সময় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রোগী আছেন যারা আপনাদের শরণাপন্ন হচ্ছেন যে গ্যাংগ্রিনের বিষয়টা নিয়ে, এবং এমন একটি পর্যায়ে তারা ডক্টরের কাছে যাচ্ছেন যখন তার দেখা যাচ্ছে তার একটি অঙ্গহানি হতে পারে। ঠিক এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে গ্যাংগ্রিনটা কি? আমাদের সাধারণ দর্শক যারা আছেন বা আমাদের যারা সাধারণ মানুষ যারা আছেন তারা গ্যাংগ্রিনটাকে কিভাবে বুঝতে পারবে যে আসলে এটা গ্যাংগ্রিন? ধরুন এই আমার আঙ্গুল, এই আঙ্গুলটা এখানে এসে শেষ হয়ে গেছে। এর ভেতরে হাড়, মাংস, চামড়া দিয়ে কাভার, ভেতরে রক্তনালী আছে, আমাদের শরীরের পানির লাইন, আর শরীরের যে ইলেকট্রিক লাইন অর্থাৎ নার্ভ, স্নায়ু, সেটা আছে। কোনো কারণে যদি এখানে রক্তনালীর রক্তটা এসে আসতে না পারে কিংবা বাধাগ্রস্ত হয়, তখন কি হবে? এই জায়গার পরের যে অংশটা সেটা তো আর রক্ত পাচ্ছে না। রক্ত না পেলে সেই রক্তের মধ্যে দিয়ে তার যে খাদ্য যাচ্ছে, অক্সিজেন কিংবা অন্যান্য নিউট্রিয়েন্টস, সেটাও সে পাচ্ছে না। তখন এখানে এই মাংসপেশিটা আস্তে আস্তে শুকিয়ে একটা সময় মারা যাবে। গ্যাংগ্রিনের বিষয়টি যে আমাদের সাধারণ মানুষ আসলে বুঝতে পারে না যে আসলে গ্যাংগ্রিন হয়েছে। তারা ভাবে পায়ে আঘাত পেয়েছে, একটু ঘা হয়েছে বা কেটে গেছে, সেরে যাবে। এরকমটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু তারা এমন একটি সময় আপনাদের কাছে যায় যখন এটি গ্যাংগ্রিনে রূপান্তরিত হয়। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে শেষে শুনবো ২ লাইনে। আমাদের কাছে যখন রোগীরা আসেন তারা স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে শরীরের কোনো একটা অংশ গ্যাংগ্রিন হয়ে গেছে, এটা রেখে লাভ নেই, সুতরাং এটা কেটে ফেলা হোক। গ্যাংগ্রিনের দুটা জিনিস পেশেন্ট ফিল করেন, একটা হলো প্রচণ্ড ব্যথা আর একটা হলো দুর্গন্ধ। তো যার কারণে মনে হয় যে আঙ্গুলটা কেটে ফেলে দিই, ভালো হয়ে গেল। কিন্তু মূলত তার এই অসুখটা তো হচ্ছে রক্ত সেই জায়গায় না পৌঁছানোর কারণে। আমি যখন আমার আঙ্গুলটা এখান থেকে কেটে ফেললাম, আমার এই জায়গাটাতেও তো রক্ত নেই, তখন হবে কি? গ্যাংগ্রিনটা এখানে তৈরি হবে। তো যখন আস্তে আস্তে কাটতে কাটতে উপরের দিকে ওঠা শুরু করে, তখন বেশিরভাগ রুগী রেফার্ড হয়ে আমাদের কাছে আসেন, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে। তো এই ক্ষেত্রে আমরা এই রোগটা কিভাবে নির্ণয় করব? আমাদের এই রোগগুলোর নির্ণয়ের জন্য প্রথমে যেটা হলো হিস্ট্রি। আমরা তাদের কাছে এটা শুনবো যে উনি বলছেন ওনার পায়ের ব্যথা, কতটুকু হাঁটার পরে পায়ে ব্যথা করে। উনি হয়তো কেউ বলবেন যে আমি আগে 1 মাইল হাঁটতে পারতাম, এখন 100 গজ হাঁটতে পারি না। কেউ বলেন যে আমি 10 কদম হাঁটতে পারি না, কিংবা অনেকের রেস্টে থাকলেও ব্যথা করে। দ্বিতীয়ত তার কাছে জানতে হবে যে তিনি স্মোকিং করেন কিনা। তৃতীয়ত ফ্যামিলিতে কারো কোনো এরকম ব্লকের কোনো ডিজিজ ছিল কিনা, প্যারেন্টস কিংবা ভাই বোন যাদের রক্ত সম্পর্ক আছে। এরপরে আমরা পেশেন্টকে এক্সামিন করব এবং তারপরে সেখানেও তো আমাদের পালস দেখতে হবে শরীরের, বিশেষ করে যে অঙ্গটার সমস্যা সেখানে রক্ত চলাচল আছে কিনা আমরা হাত দিয়ে ফিল করব। সেখানে তাপমাত্রা কেমন, কোনো গ্যাংগ্রিনের ভাব আছে কিনা, তার কোনো সেন্সের কম বেশি আছে কিনা, এবং মুভমেন্ট ঠিক আছে কিনা, হাঁটা চলাটা উনি করতে পারেন কিনা। এরপরে আসবে হলো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। প্রথমেই আমরা যে পরীক্ষাটা করে থাকি, যেটা আমাদের জন্য বলা হয় যে রক্তনালীর রোগ নির্ণয়ের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হলো ডুপ্লেক্স এক্সামিনেশন। এটা এক ধরনের আল্ট্রাসাউন্ড পরীক্ষা, যেটা একটা স্পেশাল প্রোটোকলে রক্তনালীর রক্ত চলাচলগুলো দেখা হয়। তো সেটা দেখলেই আমরা প্রাথমিক ধারণা পেয়ে যাই যে ওনার কোনখান থেকে কি সমস্যা আছে, এবং পরবর্তী স্টেপের দিকে তখন আমরা আগাতে পারি। রোগ নির্ণয় করা হলো, তো সেক্ষেত্রে পরবর্তী যে ধাপ আসে রোগ নির্ণয়ের পর আমরা চিকিৎসার দিকে চলে যাব। সেক্ষেত্রে আপনি চিকিৎসাতে কি সাজেস্ট করতে চাইছেন? এখানে আরেকটা জিনিস বাদ থেকে যাচ্ছে, সেটা হলো যে ডুপ্লেক্সের পরে আমরা করি অ্যাঞ্জিওগ্রাম, যেটা হলো দুভাবে হতে পারে। একটা সিটি স্ক্যানের মাধ্যমে অ্যাঞ্জিওগ্রাম, অথবা সরাসরি অ্যাঞ্জিওগ্রাম, যেটা হসপিটালে ভর্তি করে পাংচার করে করতে হয়, পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাম। সেটা হলে আমরা একটা কমপ্লিট পিকচার পেয়ে যাই যে ঠিক কোনখান থেকে কত ডিস্টেন্স, কতটুকু লম্বা ব্লক, কিংবা এটার চিকিৎসা কিভাবে করতে হবে। তো চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছিলেন, চিকিৎসা পদ্ধতির আমরা মূলত প্রথমে তাকে বলবো হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যার 1 নাম্বার হচ্ছে সিজেশন অফ স্মোকিং, ধূমপান বন্ধ করতে হবে, চর্বি জাতীয় খাবার কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেশার নিয়ন্ত্রণ, এবং আনুষঙ্গিক যদি আর কোনো তার ফুড হ্যাবিটের কোনো অসঙ্গতি থাকে কিংবা স্লিপ হ্যাবিটের অসঙ্গতি থাকে, সেগুলোকে ঠিকঠাক করা। দ্বিতীয়ত আসবে কিছু ওষুধ। আমাদের কমনলি যে ওষুধগুলো দেয়া হয় সেটা হচ্ছে রক্ত
পাতলা রাখার ওষুধ ব্লাড থিনার, তারপরে চর্বি নিয়ন্ত্রণে রাখার ওষুধ, প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ, এবং সেই সাথে সাথে বিশেষ করে পায়ের আলোচনা আমরা করছি, পায়ের নিচের দিকে রক্ত চলাচল বাড়ানোর জন্য রক্তনালীকে কিছুটা প্রসারিত করার ওষুধগুলো, এগুলো আমরা দিয়ে থাকি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখন তো আসলে অঙ্গহানির যে ব্যাপারটা আপনি বললেন যে কেটে ফেলতে হচ্ছে বা এমন একটা সময় আসে তাদের একটি অঙ্গ কেটে ফেলতে হচ্ছে, তো এখন কি আধুনিক এমন কোনো চিকিৎসা আছে যার মাধ্যমে কোনো বড় রকম কাটা ছেঁড়া ছাড়াই এই চিকিৎসাটি বা অপারেশনটি করা যায়? আমরা ভাস্কুলার সার্জনরা আসলে ভাঙতে চাই না, গড়তে চাই। আমরা প্রথমেই কোনো রোগীকে অ্যাডভাইস করি না যে না আপনার পা কেটে ফেলতে হবে, আপনার আঙ্গুল কেটে ফেলতে হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতে চাই যে যদি সামান্যতম সম্ভাবনা থাকে আমরা যাতে করে এটাকে রিপেয়ার করে জায়গা মতো আগের পজিশনে আনার মতো ট্রাই করতে পারি। তো অতীতে আমরা যে ট্র্যাডিশনাল কিছু সার্জারি ছিল, যেমন লাম্বার সিম্প্যাথেক্টমি করে দেয়া হতো ব্যথা কমানোর জন্য। এখন এইটা খুব বেশি আর করা হয় না। যারা ধূমপান করতেন, বার্জার ডিজিজ ছিলেন, তাদের ক্ষেত্রে এটা খুব কমন ছিল। এখনও আমরা অনেক রুগী পাই যাদের পেটের মধ্যে দুই পাশে দুইটা কাটার দাগ, তো সেটা পেশেন্টের ব্যথা যাতে কম হয় সেই দিকে মানে ফোকাস ছিল, কিন্তু রোগের চিকিৎসা তো সেইটা না। আমরা যে চিকিৎসাগুলো করি সাধারণত অ্যানজিওগ্রামের উপরে নির্ভর করে, যে বাইপাস করা কিংবা বাইপাস করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লাগিয়ে দিলাম, সেটা শরীরের নিজস্ব শিরা হতে পারে, কৃত্রিম রক্তনালী হতে পারে। আর আপনি যেটা জানতে চাইছেন যে আধুনিক পদ্ধতি, এখানে বেশ অনেকই অ্যাডভান্সড এখন সারা পৃথিবী, এবং আমাদের দেশও মোটামুটি ওয়ার্ল্ডের টপ লেভেলের মতনই কাজ আমরাও করে থাকি। এখানে অ্যানজিওগ্রামের মাধ্যমে রিং পরানো, হার্টে যেভাবে রিং পরানো হয় সেরকম অন্যান্য রক্তনালীতেও রিং পরানো যায়। তারপরে বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া, বিশেষ ধরনের বেলুন আছে যে বেলুনের গায়ে ওষুধ লাগানো থাকে, ড্রাগ ইলুটিং বেলুন, সেই ড্রাগ কোটেড বেলুন দিয়ে ফুলিয়ে দেওয়া, কিংবা কিছু না হলেও একদম পায়ের পাতা থেকে শুরু করে পায়ের আঙ্গুলের কাছাকাছি পর্যন্ত এই রাস্তাগুলো অনেক ক্ষেত্রেই চালু করা সম্ভব যদি উনি অনেক দেরিতে না এসে থাকেন। তাহলে হচ্ছে যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি আছে তার জন্য তাকে আর্লি স্টেজে আসাটা আবশ্যকীয়। তো এই ক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি যে যখন একটা অঙ্গ কেটে ফেললো বা একটা আঙুলি কেটে ফেলা হলো কোনো রোগীর, চিকিৎসার পরবর্তী সময়ে তার জন্য কি কি সতর্কতা মূলত মেনে চলতে হবে? যাদের কোনো আঙ্গুল কেটে ফেলা হয়েছে তাদের পরবর্তীতে এটা খেয়াল রাখতে হবে যে তার ওই পায়ের বাকি আঙ্গুলগুলো এবং পাটাকে রক্ষা করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনার কিছু লাইফস্টাইল চেঞ্জ করা, যেমন খালি পায়ে হাঁটবো না, ঢিলেঢালা টাইপের সামনে ঢাকা জুতা পরবো, প্রেফারেবলি কেডস। তারপরে নিয়মিত পায়ের যত্ন নেওয়া, পায়ের আঙ্গুলগুলো পরিষ্কার রাখা, পায়ের তলা পরিষ্কার রাখা, এবং ডায়াবেটিস থাকলে এটার প্রকোপ যেহেতু আরও বেড়ে যাবে, সুতরাং অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। সেই সাথে সাথে ঔষধপত্র নিয়মিত খাওয়া, এবং বিশেষ করে যাদের শীতকালে এটার প্রকোপ বেড়ে যাচ্ছে তাদের শীতে ঠান্ডা পানি, ঠান্ডা বাতাস না লাগানো, গরমকালেও এসির মধ্যে থাকলেও যাতে ওই জায়গাটায় সরাসরি বাতাস না লাগে সেজন্য আমরা যে মোজা পরি, সাধারণ মোজা, এগুলো দিয়ে কাভার করে রাখা, এবং যদি কোনো ইনফেকশন থাকে, যদি কোনো ক্ষত থাকে, তাহলে নিয়মিত ড্রেসিং করা। তাহলে কি পুনরায় অন্য কোনো আঙুলেও এটার সংক্রমণ হতে পারে? হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যেটি আমাদের চিকিৎসক আমাদেরকে অ্যাডভাইস করবেন। তো আমি আপনার কাছ থেকে যদি জানতে চাই যে আপনি এই সাধারণ মানুষের জন্য কি কি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছেন যে কারণে তারা এই রোগটি থেকে দূরে থাকতে পারবে? আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা রুগীদেরকে বলবো, আমার রুগীদেরকে, যে এইটা টোটালি ভালো হয়ে যাওয়ার রোগ না, এটা নিয়ন্ত্রণে রাখার রোগ। প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো যেমন ওষুধ খেয়ে কিংবা হাঁটা, তারপরে ওজন নিয়ন্ত্রণে রাখা, এইভাবে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ঠিক একইভাবে এই রোগগুলো আমরা ওষুধ খেয়ে এবং বিভিন্ন এতক্ষণ আমরা যেটা আলোচনা করেছি সেগুলো দিয়ে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা মনে করেন, ধরুন একজন একটা বাইপাস করা হলো, পেট কেটে কৃত্রিম রক্তনালী পায়ের দিকে দিয়ে দেওয়া হলো, তো এটা একটা আর্টিফিশিয়াল জিনিস আমরা শরীরের ভিতরে
ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা তো যত্ন নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তো আমাদের রোগীরা, কিংবা এটা হয়তো আমাদের সবারই অভ্যাস, যে যখন আমরা একটু ভালো হয়ে যাচ্ছি, আমার ক্ষত শুকিয়ে গেল, ব্যথা কমে গেল, আমি এখন আগের থেকে আরও অনেক বেশি হাঁটতে পারি, তখন আমার অবচেতন মন হয়তো আমাকে বোঝায় যে আমি ভালো হয়ে গেছি, আমার আর ওষুধ খাওয়ার দরকার নেই। সমস্যাটা এখানেই হয়। এই রোগীগুলো আবার 6 মাস 1 বছর পর ফেরত আসেন। তার ওই যে গ্রাফট লাগিয়েছি কিংবা যে বাইপাস করেছি, যে রিং লাগিয়েছি, সেটা বন্ধ হয়ে গেছে। কারণ উনি মনে করেছেন উনি তো ভালো হয়ে গেছে, ওষুধ আর খেতে হবে না। ওষুধ খাওয়া তো আসলে বিরক্তিকর। তো সবাইকে অনুরোধ যে এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। সুতরাং আপনাকে ওষুধ খেতে হবে। চিকিৎসক যে জিনিসগুলো অ্যাডভাইস করবেন সেগুলো বন্ধ করা যাবে না। আমরা ওষুধ লেখার সময় কিন্তু লিখে দিই যে এটা এতদিন, এটা এতদিন। কিছু কিছু ওষুধের লেখা থাকে চলবে। চলবে মানে যতদিন আমি কিংবা আমার মতো আরেকজন ডাক্তার না বলছেন যে আপনি এটার দরকার নাই, ততদিন পর্যন্ত চলবে। ধন্যবাদ স্যার আমাদেরকে আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। সেই সাথে চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি এই স্বাস্থ্য বিষয়ক এই প্রোগ্রামগুলো করার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। তার আগে আপনাদের জন্য আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন যে আসলে গ্যাংগ্রিন থেকে কি করে আপনারা সতর্ক থাকতে পারেন এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। পরবর্তী সময়ে অন্য কোনো ডক্টরের সাথে আপনাদের সামনে আসবো পরবর্তী পর্বে।